10টার পরপর ফ্ল্যাট থেকে বেরিয়ে গেছে স্পর্শ। শ্রবণ তৈরি হচ্ছে বাইরে বের হওয়ার জন্য। সোহা ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। শ্রবণকে বেরিয়ে যেতে দেখে পিছু ডেকে ওঠে। শ্রবণ ঘুরে দাঁড়িয়ে বলে, কি হয়েছে? আমার একটা জিনিস লাগবে। কি? সোহা চুপ করে থাকে। শ্রবণ ধমক দিয়ে বলে, কথা বলছিস না কেন? কি লাগবে? একটু দাঁড়াও। সোহা ফোন হাতে নিয়ে মেসেজ করে লিখে পাঠায় শ্রবণের ফোনে। মেসেজে লিখে দিয়েছি। শ্রবণ বিরক্তি নিয়ে সোহার দিকে তাকিয়ে থেকে পকেট থেকে ফোন বের করে মেসেজ চেক করে। লেখাটা পড়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে ফোনের স্ক্রিনের দিকে। কিসের নাম এটা? এটা কি? ফার্মেসিতে আর শপিং মলে পেয়ে যাবে। শ্রবণ ভুরুকুচকে তাকিয়ে থেকে গুগলে সার্চ দেয় নামটা লিখে। যখন জানতে পারে সোহা কি নিয়ে আসতে বলেছে, তখন শরীর ঝাঁকি দিয়ে ওঠে। নাকমুখ কুঁচকে বলে, এই বালসাল আমি নিয়ে আসতে পারবো না, প্লিজ এনে দাও, লাগবে আমার। পারবো না আমি, প্লিজ পারবো না আমি, সর। উল্টো ঘুরে হাঁটা ধরে শ্রবণ। সোহা দ্রুত পায়ে এগিয়ে শ্রবণের হাত টেনে ধরে। শ্রবণ ঘুরে তাকাতেই সোহা শুকনো ঢোক গিলে বলে, এমন করছো কেন? এনে দাও না। পারবো না আমি, অন্য কোনোভাবে চালিয়ে নে। কিভাবে কি করব? প্লিজ এনে দাও। বাড়ি থেকে নিয়ে আসলি না কেন? বলেছিলাম না প্রয়োজনীয় সব কিছু নিয়ে আসতে? মনে ছিল না? প্লিজ এনে দাও। তুই চল আমার সঙ্গে, তুই নিয়ে আসবি। আমি? আগে কে এনে দিয়েছে? আম্মু। তুই চল, তুই নিয়ে আসবি, আমি শুধু সঙ্গে যাব। আমি কিনতে পারবো না এইসব। আমি এখন কিভাবে বাইরে যাব? ড্রেস নষ্ট হয়ে গেছে। শ্রবণ চরম বিরক্তি নিয়ে তাকিয়ে থাকে কিছুক্ষণ। এত ঝামেলা ভালো লাগে না। আগে একা ছিল, কত ভালো ছিল, কিসের জন্য বিয়ে করতে গেল? প্লিজ এনে দাও। এই বালের বিয়ে মানুষ করে? এক বউয়ের কত কি লাগে, এটা লাগবে ওটা লাগবে, আসতেই একটার পর একটা। আগেই তো ভালো ছিলাম, আর জীবনে বিয়ের নাম মুখে নেব না। তুমি কি আরও বিয়ে করতে চাইছ? আরও? তুই এক ডাইনির বাচ্চাকে জীবনে এনেই জীবন তেনা তেনা, আর কোনো ঝামেলা চাই না আমার জীবনে। একটু থেমে আবার বলে, আজকে আমি এনে দিছি, এরপর থেকে তুই নিয়ে আসবি। এরপর আর একদিন আমাকে বললে তোর মাথা ফাটিয়ে দেব বান্দির বাচ্চা। সোহা মাথা নাড়ায়। শ্রবণ দরজার দিকে এগিয়ে যেতে যেতে বলে, বালের একটা বিয়ে করেছিলাম, ধ্যাত ভাল লাগে না। এখন এই বাল সালানা লাগবে। নামটা যেন কি? বলতে বলতে ফোনের স্ক্রিনে তাকায়। বিড়বিড় করে সোহাকে গালি দিতে দিতে বেরিয়ে যায় ফ্ল্যাট থেকে। 10 মিনিট হওয়ার আগেই শ্রবণ ফিরে আসে ফ্ল্যাটে। রুমে আসতে দেখে সোহা ওয়াশরুম থেকে বের হচ্ছে। রুম আর ওয়াশরুম করতে করতে এই মেয়ের দিন যাবে বোধহয় আজকে। শ্রবণের হাতের দিকে তাকিয়ে সোহার চোখ বিস্ময়ে বড় বড় হয়ে গেছে। অবাক হয়ে বলে, এতগুলো? শ্রবণ সবগুলো সোহার হাতে ধরিয়ে দেয়। সোহা বলে, দোকানে সব নিয়ে এসেছো নাকি? হ্যাঁ, আরও থাকলে সেগুলো নিয়ে আসতাম। আর একদিন এসব বালসালের কথা আমাকে বললে তোর খবর আছে। তুমি না এনে দিলে কে এনে দিবে? যা লাগবে লিস্ট করবি, আমি তোকে সঙ্গে নিয়ে যাব, তুই নিয়ে আসবি। সোহা বলে না কিছু। এতগুলো কেউ নিয়ে আসে? পুরো 1 বস্তা। এগুলো দিয়ে তো ও এখন দোকান খুলে বসতে পারবে। শ্রবণ ধূপধাপ পা ফেলে রুমের বাইরে বেরিয়ে যায়। সোহা একটা প্যাকেট বের করে ওয়াশরুমের দিকে এগিয়ে যেতে যেতে বলে, বড় বড় মানুষের বড় বড় কাজ কারবার, 2 প্যাকেট নিয়ে আসলেই হতো। ভালোই হয়েছে, আগামী 6-7 মাস অনায়াসে চলে যাবে। বাইরে বেরিয়ে গেলেও 1 ঘন্টা পরে আবার ফ্ল্যাটে ফিরে আসে শ্রবণ। বাইরে আজ মন টিকছে না, কেমন ছটফট ছটফট লাগছে। রুমে এসে চেঞ্জ করে নেয়। শীষ বাজাতে বাজাতে রুম থেকে বেরিয়ে রান্নাঘরে আসে। কপালে কয়েক ভাঁজ ফেলে ফ্লোরে জুবুতুবু হয়ে বসে থাকা সোহার দিকে তাকায়। এভাবে বসে আছে কেন? চুলার দিকে তাকিয়ে দেখে চুলার ওপর রান্না চাপানো। কি হয়েছে? এভাবে বসে আছিস কেন? চমকে ওঠে সোহা। মাথা তুলে সামনে দাঁড়িয়ে থাকা শ্রবণের দিকে তাকায়। শ্রবণ পুনরায় বলে, কি হয়েছে? এভাবে এখানে বসে আছিস কেন? ভয় পেয়েছিস? সোহা দুদিকে মাথা নাড়ায়, ভয় পায়নি। শ্রবণ ভালোভাবে খেয়াল করে, দেখে সোহার হাতসহ পুরো শরীর থরথর করে কাঁপছে। এগিয়ে এসে পায়ের ওপর ভর করে বসে সোহার সামনে। ভয় পাসনি? তাহলে কাঁপছিস কেন এভাবে?
সোহা চুপ করে থাকে। শ্রবণের গলার স্বর এখন কিছুটা নরম হয়। বল, কি হয়েছে? পেট ব্যথা করছে কেন? গ্যাস্ট্রিকের সমস্যা আছে? সোহা দুদিকে মাথা নাড়ায়। তাহলে কি হয়েছে খুলে না বললে বুঝবো কিভাবে কি হয়েছে? কিছু বলতে না পেরে উঠে দাঁড়ায় সোহা। তীব্র ব্যথায় কুকিয়ে ওঠে, থরথর করে কাঁপছে পুরো শরীর। ব্যথার কারণে দাঁড়িয়ে থাকতে ভীষণ কষ্ট হচ্ছে। চোখ দুটো পানিতে টলমল করছে। আবার তরকারি প্রায় হয়েই এসেছে। ঢাকনা তুলে নাড়া দিয়ে আবার ঢেকে দেয়। শ্রবণ উঠে দাঁড়ায় ওর পাশে, কিছুটা কর্কশ গলায় বলে, এই কি হয়েছে তোর? ভালোভাবে জিজ্ঞেস করছি, ভাল লাগছে না? কানের নিচে দুইটা দিয়ে মুখ থেকে কথা বের করতে হবে। সোহা বসে পড়ে আবার। শ্রবণ রেগে তাকিয়ে আছে ওর দিকে। জোরে ধমক দিয়ে বলে, এই কুত্তার বাচ্চা, কি জন্য পেট ব্যথা করছে জিজ্ঞেস করছি না? পিরিয়ড হওয়ার কারণে ব্যথা করছে। কথাগুলো বলে আবার মুখ নামিয়ে নেয় সোহা। শ্রবণ তাকিয়ে রইল ওর দিকে। ওর মাথা থেকে তো বেরিয়েই গিয়েছিল ব্যাপারটা। এইভাবে ঠক ঠক করে কাঁপছে, আবার রান্না করছে। সোহার সামনে বসে বলে, পেট ব্যথা নিয়ে রান্না করছিস কেন? রান্না না করলে দুপুরে কি খাবে? রুমে যা, রান্না শেষ হোক। আমি যেতে বলেছি, যা, রান্না করতে হবে না। খাবে কি? অর্ডার দিয়ে দেব। সোহা বসা থেকে উঠে দাঁড়ায়। শ্রবণ তাকিয়ে দেখে ওকে। সোহার শরীর থরথর করে কাঁপছে, সামনের দিকে ঝুঁকে আসছে কিছুটা। এসব কি করবি? ফ্রিজে তুলে রাখি না তো নষ্ট হয়ে যাবে। শ্রবণ উঠে দাঁড়িয়ে নিজেই ফ্রিজে তুলে রাখে সব। সোহা চুলা বন্ধ করে দেয়। শ্রবণ ওর হাত ধরে বলে, আর কিছু করতে হবে না, পরে করবি, সব চল এখন। হাঁটতে গিয়েও হাঁটতে পারছে না সোহা, ব্যথায় কুকড়ে যাচ্ছে। ওর অবস্থা দেখে শ্রবণ ওকে পাজা কোলে তুলে নেয়। হকচকিয়ে যায় সোহা, তাড়াহুড়ো করে বলে, কি করছো? শ্রবণ বলে না কিছু। রুমে এসে সোহাকে বিছানায় শুয়ে দেয়। কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। সোহা তাকিয়ে থাকে ওর দিকে, কি ভাবছে বোঝার চেষ্টা করে। শ্রবণ ঘুরে দাঁড়িয়ে বলে, প্রত্যেকবার এমন ব্যথা করে? সোহা দুদিকে মাথা নাড়িয়ে বলে, অনেক আগে 2-3 বার এমন হয়েছিল, আজকে আবার হয়েছে। কি হবে, কি ঠিক হবে কি করলে? আম্মু কি যেন একটা ঔষধ এনে দিয়েছিল, নাম কি মনে নেই। কোন বাল মনে থাকে তোর? সোহা চুপ করে থাকে। ব্যথায় জড়সড় হয়ে গুটিয়ে শুয়ে আছে। রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলে, আসছি আমি, চুপচাপ শুয়ে থাক। শ্রবণ চলে যেতেই সোহা উপুর হয়ে শোয়ে হাঁটু ভাঁজ করে। গলা ছেড়ে কাঁদতে ইচ্ছে করছে। শ্রবণের ভয়ে চিনচিনে পেট ব্যথা নিয়ে রান্না করতে গিয়েছিল। রান্না করতে করতে ব্যথা বেড়ে সহ্য ক্ষমতা ছাড়িয়ে গেছে। শ্রবণ ফিরে এসে খাবার না পেয়ে যদি ওকে ধরে উত্তম মাধ্যম দেয়, সেই ভয়ে রান্না করতে গিয়েছিল। কিন্তু এই বদরাগী মায়া দয়াহীন ছেলের মনে তো আজ ওর জন্য একটু হলেও দয়া মায়া জন্মেছে দেখা যায়। অল্প কিছুক্ষণ পরেই শ্রবণ ফিরে আসে ফ্ল্যাটে। গ্লাসে পানি ঢেলে একটা ট্যাবলেট বের করে বিছানার পাশে দাঁড়িয়ে বলে, উঠে এটা খা, ব্যথা ঠিক হয়ে যাবে। সোহা সোজা হয়ে উঠে বসে, দ্রুত ট্যাবলেটটা খেয়ে আবার শুয়ে পড়ে। শ্রবণ গ্লাসটা রেখে রুম থেকে বের হতে হতে বিড়বিড় করে বলে, মেয়ে মানুষ জীবনে রাখা অনেক ঝামেলার প্যারা, পুরুষ মানুষ কেন বিয়ে করতে পাগল হয় বুঝি না। সন্ধ্যার পরপর চৌধুরী বাড়ির কলিং বেল বেজে ওঠে। মেয়েড এগিয়ে এসে দরজা খুলে দিয়ে অবাক হয়ে তাকিয়ে থাকে। স্পর্শ বিরক্ত হয়ে বলে, ভেতরে যেতে দেবেন নাকি এভাবে দাঁড়িয়ে থাকবেন মূর্তির মতো? মেয়েড দ্রুত রাস্তা ছেড়ে দেয়। স্পর্শ কাঁধে ব্যাগ আর 2 হাতে 2টো সুটকেস নিয়ে ভেতরে প্রবেশ করে। তনিমা চৌধুরী সোফায় বসেছিলেন। ছেলেকে ফিরে আসতে দেখে খুশিতে ওনার চোখ দুটো চকচক করে ওঠে। দ্রুত সোফা ছেড়ে এগিয়ে আসেন ছেলের দিকে। ছেলেকে জড়িয়ে ধরার জন্য উদ্যত হতে স্পর্শ ভীষণ বিরক্তি নিয়ে চিবিয়ে চিবিয়ে বলে, দূরে থাকবেন আমার কাছ থেকে, আদিক্ষেতা দেখাতে আসবেন না কেউ। তনিমা চৌধুরী ছেলেকে দেখে যতটা না খুশি হয়েছিলেন, ছেলের কথা শুনে তার চেয়েও বেশি কষ্ট পেয়েছেন। স্পর্শ না থেমে নিজের রুমের দিকে এগিয়ে যাচ্ছে। পেছন থেকে ছলছল নয়নে তাকিয়ে রইলেন তনিমা চৌধুরী। সিয়াম সিঁড়ি বেয়ে নিচে নামার সময় মেজ ভাইকে দেখে খুশি হয়ে যায়। দ্রুত পায়ে এগিয়ে এসে জড়িয়ে ধরে, খুশি হয়ে বলে, ভাইয়া তুমি ফিরে এসেছ, আমার অনেক আনন্দ হচ্ছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তুমি ফিরে এসেছ।
আসলাম ফিরে। তোমার শরীর কেমন এখন? জ্বর ঠিক হয়েছে? দাদাভাই কোথায়? রুমেই আছে। একটা সুটকেস নিয়ে আয় আমার রুমে, চলো। করিডোরে আসতে বাবার সঙ্গে দেখা হয় স্পর্শের। বাবাকে দেখো না দেখার ভান ধরে নিজের রুমের দিকে আগায়। শামীম রেজা চৌধুরী ছেলেকে পিছু ডেকে এগিয়ে আসতে আসতে বলেন, কেমন আছে স্পর্শ? স্পর্শ উত্তর দেয় না, দ্রুত পায়ে নিজের রুমের ভেতরে ঢুকে যায়। সিএম ভেতর প্রবেশ করতে দরজা লাগিয়ে দেয় ভেতর থেকে। শামীম রেজা চৌধুরী বন্ধ দরজার দিকে তাকিয়ে রইলেন। একদম বড় ভাইয়ের মতো হয়ে গেছে। উনি তো ভেবেছিলেন ওনার এই ছেলেটা ভদ্র, কিন্তু এখন তো দেখা যাচ্ছে বড় ছেলের মতো অভদ্র হয়েছে। হোস্টেলে ভার্সিটিতে কতবার গিয়েছেন হিসেব নিয়ে স্পর্শ একবারও কথা বলেননি, বরং ইগনোর করেছে সবসময়। স্বভাব চরিত্র একদম বড় ভাইয়ের মতো হয়ে যাচ্ছে দিন দিন। এখন রাগের মাথায় বড় ভাইয়ের মতো বাপের গায়ে হাত না তুললেই হয়। নিচে নেমে আসতে স্ত্রীকে দেখতে পান সিঁড়ির দিকে তাকিয়ে থাকতে। কাছে এগিয়ে এসে বলেন, এভাবে সিঁড়ির দিকে কি দেখছো? স্পর্শ কথা বলেছে তোমার সঙ্গে? তনিমা চৌধুরীর চোখ দুটো পানিতে টইটুম্বুর হয়ে গেছে। কম্পিত স্বরে বলেন, কথা তো বলেছে, তবে কি ওর কাছ থেকে দূরে থাকতে বলেছে? আদিক্ষেতা দেখাতে নিষেধ করেছে। আমার ছেলেটা কেন এমন হয়ে গেল? সব তোমার বড় ছেলের দোষ। ওর জন্য এত অশান্তি সৃষ্টি হয়েছে এই বাড়িতে। তোমার বড় ছেলে আমার ছেলেকে কেড়ে নিয়েছে আমার কাছ থেকে। ঝড়ের বেশে এলো কেশে, কাজল সে চোখ দুটি, দিল কঠিন কথার বিষণ্ণতার ছুটি। শ্রবণের কণ্ঠে হঠাৎ গান শুনে পুনরায় পেছন ফিরে তাকায় সোহা। শ্রবণ গম্ভীর হয়ে তাকিয়ে আছে ওর দিকে। শ্রবণের কপাল ভুরু কুঁচকে যেতে দৃষ্টি সরিয়ে নেয় সোহা। এখনই লাগবে এক ধমক। বাসখাই গলায় বলবে, এভাবে তাকিয়ে কি দেখছিস? আয়নার দিকে তাকিয়ে চুলগুলো ব্রাশ করতে শুরু করে। শ্রবণ বসা থেকে উঠে দাঁড়ায়, ধীর পায়ে এসে দাঁড়ায় সোহার পেছনে। ওকে পেছনে দেখে সোহার গলা শুকিয়ে কাঠ। শ্রবণের চাহনি দেখে বুঝতে পারছে কোন দিকে তাকিয়ে আছে। সোহা শ্রবণের কাছ থেকে দূরত্ব তৈরি করতেই শ্রবণ ডান হাতে সোহার কোমর জড়িয়ে ধরে হ্যাঁচকা টানে নিজের বুকের সঙ্গে ঠেকিয়ে নেয়। সোহার হাত থেকে হেয়ার ব্রাশ নিচে পড়ে যায়। চোখ জোড়া খিসে বন্ধ করে দুই হাতে নিজের পরনের জামা খামছে ধরে। শ্রবণ আলগোছে মুখ ডুবায় সোহার ঘাড়ে। ছোট ছোট চুমু দিতে দিতে বাইট বসিয়ে দেয় একটা। সোহা ছটফটিয়ে ওঠে। ও এতদিনে বুঝতে পেরে গেছে শ্রবণের দুর্বলতা কোথায়। ওর ঘাড় উন্মুক্ত দেখলেই শ্রবণ মুখ ডুবিয়ে দেয় সবসময়। কম করে হলেও একটা বাইট তো দেবেই। শ্রবণ এখন নিজের নিয়ন্ত্রণে নেই, সেটা খুব ভালো করে বুঝতে পারছে সোহা। দিশেহারা শ্রবণ আরও উন্মাদ হয়ে ওঠার আগে ওকে হুঁশে আনার জন্য সোহা আগের চেয়ে বেশি ছটফটিয়ে বলে, কি করছে ছাড়ো। শ্রবণ ছাড়ে না, হাতের বাঁধন আরও গাঢ় করে। ঘাড়ে মুখ ঘষে নেশালো গলায় বলে, নো ছাড়াছাড়ি। সোহা নড়াচড়া আরও বাড়িয়ে দিলে শ্রবণ ঘাড় থেকে মুখ তুলে রাগী গলায় বলে, দেবো কানের নিচে একটা। কাজের সময় শুধু ডিস্টার্ব। চুপচাপ থাক, ডিস্টার্ব করবি না আমাকে। সোহার নড়াচড়া বন্ধ হয়ে যায়। ও কাজের সময় ডিস্টার্ব করছে নাকি শ্রবণ ওর কাজের সময় এসে ওকে ডিস্টার্ব করছে? ও তো চুল ব্রাশ করছিল, ওকে এখন কে আসতে বলেছে? শ্রবণ সোহাকে নিজের দিকে ফিরিয়ে নেয়। দুই হাতে মুখ আঁকলে ধরে কাজল কালো আখিদ্বয়ে দৃষ্টি স্থির করে। এলোমেলো খোলা চুলে কাজল কালো আখি যুগল শ্রবণকে আরও ঘোরের মধ্যে ডুবিয়ে দিচ্ছে। নেশা জাতীয় কিছু খেলে কেমন নেশা হয় শ্রবণের জানা নেই, তবে সোহার কাছাকাছি আসলে শ্রবণ ঘোরের মধ্যে চলে যায়, নেশা ধরে যায়। চোখের দিক থেকে দৃষ্টি সরিয়ে ওষ্ঠজোড়ায় দৃষ্টি স্থির করে। সোহার গোলাপি অধর জোড়া তীর তীর করে কাঁপছে। সোহার গাল থেকে এক হাত চুলের ভাঁজে গলিয়ে দেয় শ্রবণ। সোহার মুখ নিজের দিকে টেনে এনে নিজেও মুখ নামিয়ে নেয় সোহার মুখের দিকে। নিজের অধর জোড়া দিয়ে বন্দি করে সোহার অধর জোড়া। অনুভূতির জোয়ারে ভেসে সোহার দুই হাত আঁকড়ে ধরে শ্রবণকে। বেশ কিছুক্ষণ পর ছেড়ে দেয় শ্রবণ। সোহা ভালোভাবে শ্বাস নেওয়ার আগেই শ্রবণ ওকে নিজের সঙ্গে মিশিয়ে উঁচু করে ধরে বিছানায় চলে যায়।
রাত পেরিয়ে ভোর হয়, সোহার ঘুম ভাঙে, আড়মোড়া দিয়ে শোয়া থেকে উঠে বসে। ভেজা এলোমেলো চুলগুলো পিঠময় ছড়িয়ে পড়ে। নিজের আশেপাশে তাকে বুঝতে পারে শ্রবণ জিমে চলে গেছে। মাঝখানে অনেকগুলো দিন পেরিয়ে গেছে, কিন্তু দুজনের মধ্যকার সম্পর্ক এখনো আগের মতোই আছে। না আগের চেয়ে ভালো হয়েছে আর না আগের চেয়ে খারাপ হয়েছে। সে এক জায়গায় স্থির হয়ে আছে। বিছানা ছেড়ে নেমে বিছানা গুছিয়ে রাখে। সারা শরীর ব্যথা হয়ে গেছে, ঘুম ঘুম ভাব দূর হয়নি এখনো। আর কয়েক ঘন্টা ঘুমাতে পারলে ভালো লাগতো। ভার্সিটি যেতে হবে, তাই ঘুমানোর চিন্তা বাদ দিয়ে ফ্রেশ হতে যায়। মাজেদা আন্টি এসে নাস্তা তৈরি করছে বোধ হয়। এলোমেলো চুলগুলো হাত দিয়ে গুছিয়ে খোপা করে নেয়, ফ্রেশ হয়ে এসে শুকিয়ে নেবে। জিম থেকে ফিরে আসে শ্রবণ টাওয়াল হাতে নিয়ে ওয়াশরুমের দিকে এগিয়ে যেতে যেতে সোহার উদ্দেশ্যে গম্ভীর স্বরে বলে, আগে দিনে 2 বার গোসল করতাম, কিন্তু এখন তোর জন্য আমাকে 3 বার গোসল করতে হয়। কথাগুলো বলতে বলতে ওয়াশরুমের ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। সোহা ওয়াশরুমের বন্ধ দরজার দিকে তাকিয়ে রইল হা করে। এসব কি বলে গেল? ওর জন্য 3 বার গোসল করতে হয়? ওর জন্য বজ্জাত বেটা। সোহা বিড়বিড় করে বকা দেয় শ্রবণকে। শব্দ করে দেওয়ার মতো সাহস নেই, তাই দুধের স্বাদ ঘোলে মেঠায়। হিজাব বাঁধতে বাঁধতে সোহার নজর আটকায় নিজের 2 চোখের দিকে। এখনো কাজল লেগে আছে চোখে। গত রাতে শ্রবণের গাওয়া গানের লিরিক্সগুলো মনে পড়ে। তার পরের ঘটনাও মনে পড়ে। লজ্জায় নিজের দিক থেকে নিজেই দৃষ্টি সরিয়ে নেয়। গত রাতে ওর এলোমেলো চুল আর কাজল কালো চোখ জোড়া দেখেই কি শ্রবণ গানের লিরিক্সগুলো খেয়েছিল? তো এটা ভেবেই দেখেনি। শ্রবণের মুখে গান শুনে ওর দিকে তাকিয়েছিল, কারণ শ্রবণ দারুণ গান গায় সেজন্যই। কয়েকদিন আগেই সোহার কিছু স্কিন কেয়ারের প্রোডাক্ট এনে দিয়েছিল শ্রবণ। সেগুলোর সঙ্গে একটা কাজলও এনেছিল। গতকাল হুট করেই কাজল দেওয়ার শখ জেগেছিল চুল ব্রাশ করতে গিয়ে। কোনো কিছু না ভেবেই কাজল পরেও ফেলে 2 চোখে। তার একটু পরেই শ্রবণ স্টাডি রুম থেকে বেডরুমে আসে। আর তারপর যা হওয়ার তা তো হয়েই গেছে। গোসল সেরে বেরিয়ে আসে শ্রবণ। সোহার দিকে তাকে রসকসহীন গলায় বলে, এভাবে এখনও সঙ্গের মতো দাঁড়িয়ে আছিস কেন রেডি না হয়ে? শ্রবণের কথা শুনে দ্রুত হিজাব বাঁধতে শুরু করে সোহা। শ্রবণ কাভার থেকে শার্ট প্যান্ট বের করে পরতে শুরু করে। সোহা ঘাড় ঘুরিয়ে তাকায় ওর দিকে। জিম করা পেটা দেহ, মাসেলগুলো ফুলে ফেপে আছে গোসল করার কারণে। ফর্সা দেহখানা চকচক করছে আরও। এই শক্ত ভারী শরীর নিয়ে শেষ রাত পর্যন্ত ওর বুকের ওপর ঘুমিয়েছে। এখনও শরীর ব্যথা করছে। শ্রবণ ফট করে সোহার দিকে তাকায়, সঙ্গে সঙ্গে দৃষ্টি সরিয়ে নেয় সোহা। চুরি করে না দেখে সরাসরি দেখে, তোরই তো জামাই, আরও দেখবি? ড্রেস খুলবো? খুললে ভালোভাবে সব দেখতে পারবি। সোহা আর 1 সেকেন্ডও দাঁড়ায় না, দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে যায়। শ্রবণ গলার স্বর নামিয়ে বলে, নাস্তা রেডি কর। শ্রবণ ফিটফাট হয়ে রুম থেকে বেরিয়ে ডাইনিং টেবিলের কাছে এগিয়ে আসে। সোহা দুজনের জন্য নাস্তা রেডি করে বসে আছে। শ্রবণ চেয়ার টেনে বসে। সোহা তাকায় না ওর দিকে। বিনা বাক্য নাস্তা করে দুজন। শ্রবণ চেয়ার ছেড়ে উঠে স্টাডি রুমের দিকে এগিয়ে যায়। সোহা দ্রুত সব গুছিয়ে রেখে স্টাডি রুমে আসে। নিজের ব্যাগ কাঁধে নিয়ে বেডরুমে এসে ফোন ব্যাগে ভরে আবার রুম থেকে বেরিয়ে আসে। শ্রবণের সঙ্গে বের হয়ে ফ্ল্যাট থেকে লিফটের দিকে আগাতেই সেই ভদ্রমহিলার সঙ্গে দেখা। ওনাকে দেখে শ্রবণ বিরক্তিতে কপালে কয়েক ভাঁজ ফেলে লিফটে প্রবেশ করে সোহাকে নিয়ে। ভদ্রমহিলা ওনার সঙ্গে সঙ্গেই ভেতর প্রবেশ করে। সোহার দিকে তাকে বলে, তুমি তো আগে হিজাব পরতে না, কিছুদিন ধরে দেখছি পরো, হিজাব পরো কেন এখন? এমন প্রশ্ন শুনে সোহা চুপ করে থাকে, তবে শ্রবণ চুপ থাকে না আজ। ভদ্রমহিলার দিকে তাকিয়ে বলে, কাপড় চোপড় ছাড়াই নিয়ে যাই। বিব্রত বোধ করেন ভদ্রমহিলা। ওনার চেহারা দেখেই শ্রবণ বুঝতে পারছে ওনার মনের কথা। আগের মতো একই সুরে বলে, আপনি তো এমনটাই চাইছেন বোধহয়, তাই না? হিজাব না পরে কি আপনার মেয়ের মতো শার্ট প্যান্ট পরে ঘুরবে বাইরের ছেলেদের সামনে? এখন হিজাব পরছে, আগামীকাল থেকে বোরকা পরবে। যদি আপনার কাছে ভালো না লাগে তাহলে চোখ বন্ধ করে রাখবেন আমাদের দেখলে। লিফট থেকে বেরিয়ে সোহার হাত ধরে পার্কিং লটের দিকে এগিয়ে যায় শ্রবণ। পেছন থেকে অপমানিত বোধ করে তাকিয়ে আছেন ভদ্রমহিলা। লিফটে আরও 2 জন নারী পুরুষ ছিলেন। ওনারা ভদ্রমহিলার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থেকে চলে যান নিজ গন্তব্যে।
অন্যের ব্যাপারে অহেতুক নাক গলালে এমনই হবে। সোহাকে বসিয়ে শ্রবণ নিজে উঠে বসে গাড়িতে। সোহা ভয়ে ভয়ে মিনমিন করে বলে, এভাবে না বললেও পারতে। শ্রবণ গাড়ি স্টার্ট দিতে গিয়ে থেমে যায়, কটমট করে তাকায় সোহার দিকে, চিবিয়ে চিবিয়ে বলে, মায়া লাগছে ওই অসভ্য মহিলার জন্য, যা মহিলার গলা ধরে কেঁদে আয় কিছুক্ষণ। সোহা চুপ করে থাকে। শ্রবণ গাড়ি স্টার্ট দিতে দিতে চরম বিরক্তি প্রকাশ করে বলে, প্রত্যেকটা দিন শুধু শুধু বিরক্ত করে আজের সব প্রশ্ন করে, অন্যকে নিয়ে এত মাথা ব্যথা কেন? কুত্তার বাচ্চা, আরেকদিন ওই মহিলার সঙ্গে কথা বললে গলা চেপে তোকে মেরে ফেলবো। সোহা এবারও চুপ করে থাকে। এখনও যাই বলবে তাতে শ্রবণের রাগ আরও বাড়বে, বই কমবে না, তাই চুপ থাকাই ভালো। শ্রবণ রাগে গজগজ করতে করতে গাড়ি নিয়ে বেরিয়ে যায় ভার্সিটির উদ্দেশ্যে। সন্ধ্যার পরপরই ফ্ল্যাটে ফেরে শ্রবণ। সোহা বিছানার উপর বসেছিল, ওকে ফিরতে দেখে দ্রুত ওড়না দিয়ে মাথা ঢেকে নেয় শরীর সহ। শ্রবণ সোহার কর্মকাণ্ড দেখে, ওর সামনে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। ওকে এভাবে দাঁড়িয়ে আর ওর দিকে তাকিয়ে থাকতে দেখে সোহা শুকনো ঢোক গিলে বিছানা ছেড়ে নেমে দাঁড়ায়। কিছু কি করেছে আজ? না, কিছু ভুল করেনি, তাহলে এভাবে তাকিয়ে আসছে কেন? পকেট থেকে ফোন বের করতে করতে বলে, আমাকে দেখে এভাবে যে ঢেকে রাখলি, তাতে কি আমি আর দেখতে পাবো না? আল্লাহ তাআলা কি আমাকে হাত দেয়নি? এই বালের ওড়না সরাতে আমার কি এমন সময় লাগবে বা পরিশ্রম করতে হবে? সোহা কিছু বলতে চাইল, বলার মতো কিছু খুঁজেই পেল না। শ্রবণ যে ওর ভাবনা বুঝতে পেরে গেছে এটা তো সোহা নিজেই বুঝতে পারেনি। যেমন রাগী, বদমেজাজি, খচ্চর, তেমন চালাক, চতুর, দ্রুত। পকেট থেকে একজোড়া চুড়ি বের করে সোহার দিকে এগিয়ে দিয়ে বলে, ওই দুটো খুলে এই দুটো পর। সোহা হাত বাড়িয়ে চুড়ি জোড়া হাতে নেয়। আজকের চুড়ি জোড়া গোল্ডেন কালার, ডিজাইন সুন্দর। সোহা খুশি হয়ে শ্রবণের দিকে তাকাতেই শ্রবণ একজোড়া নূপুর এগিয়ে দেয়। সোহার চেহারা এবার আনন্দে ঝলমলিয়ে ওঠে। আগের চেয়েও শতগুণ খুশি হয়ে নূপুর জোড়া হাতে নেয়। শ্রবণ শার্টের বোতাম খুলতে খুলতে সোহার হাস্যোজ্জ্বল মুখের দিকে তাকিয়ে থাকে। সোহা উল্টে পাল্টে নূপুর আর চুড়ি জোড়া দেখছে। খুশিতে চকচক করছে চোখ জোড়া। শার্ট খুলে বিছানার উপর রাখে শ্রবণ। হাত বাড়িয়ে সোহার হাত ধরে আগের স্টোনের চুড়ি খুলে আজকের আনা নতুন চুড়ি পরিয়ে দেয়। আগের চেয়েও কয়েক গুণ বেশি সুন্দর লাগছে হাতটা। ডান হাত থেকে চুড়ি আর নূপুর জোড়া নিয়ে বিছানার উপর রেখে নিজের চুড়িটা খুলে নতুনটা পরিয়ে দেয়। ফর্সা হাতে গোল্ডেন কালারের চুড়ি জোড়া জলজল করছে। ঘুরে ওয়াশরুমের দিকে এগিয়ে যেতে যেতে বলে, নূপুর জোড়া পর। সোহা খুশি হয়ে দ্রুত নূপুর জোড়া পায়ে পড়ে নেয়। ওর তো এখন খুশিতে আর আনন্দে নাচতে ইচ্ছে করছে। ঘুরে ফিরে বারবার হাত আর পা দেখছে। পা নাড়ালে নূপুর থেকে ঝুনঝুন শব্দ ভেসে আসছে। অনেক ভালো লাগছে ওর। সোহা বলতে বাধ্য, শ্রবণের পছন্দ অনেক সুন্দর। শ্রবণ ফ্রেশ হয়ে এসে ট্রাউজার পরে ভেজা টাওয়াল ছুঁড়ে মারে সোহার মুখের ওপর। সোহা মুখের ওপর থেকে টাওয়াল সরিয়ে শ্রবণের দিকে তাকায়। শ্রবণ চুল ব্রাশ করতে করতে বলে, আমার চেহারা না দেখে খাবার বার? দুপুরে কিন্তু খাইনি, খিদে পেয়েছে। সোহা টাওয়ালটা ব্যালকনিতে মেলে দিয়ে খাবার বাড়ার জন্য এগিয়ে যায়। ভার্সিটি শেষে সোহাকে ফ্ল্যাটে পৌঁছে দিয়ে বেরিয়ে গিয়েছিল আবার। শ্রবণ এগিয়ে এসে চেয়ার টেনে বসে খাবার খাওয়ার জন্য। সোহা বসে পরে খাবার খেতে। শ্রবণ এখন খেয়ে রুমে চলে গেলে আর কোনোভাবেই ডাইনিং টেবিলের কাছে আসবে না। তখন সোহাকে একা একা খেতে হবে। ভূতের ভয় তো খেতেই পারবে না। এখনও রাত বেশি হয়নি, তাই ভয়টা একটু কমই লাগছে। খেতে খেতে শ্রবণ বলে, খেয়ে রেডি হ। কেন? বের হব। কোথায় যাব? জাহান্নামে। ধমক খেয়ে চমকে ওঠে সোহা। ভুলে প্রশ্ন করে ফেলেছে অপরাধীর ন্যায় বলে, ভুল হয়ে গেছে, আর হবে না। এক ভুল তোর কতদিন হয়? আর কোনো দিন হবে না। দ্রুত খেয়ে রেডি হ আস্থা। সোহা দ্রুত খেতে থাকে। শ্রবণ কোথায় ওকে নিয়ে যাবে? খেতে খেতে শ্রবণের মুখের দিকে তাকায়। শ্রবণ গম্ভীর হয়ে খাচ্ছে। খাওয়া শেষ করে ফ্রেশ হয়ে এসে তৈরি হয়ে নেয় সোহা। শ্রবণ নিজেও তৈরি হয়ে নেয় আয়। সোহা শ্রবণের পেছন পেছন রুম থেকে বেরিয়ে আসে। শ্রবণ স্টাডি রুম থেকে দুটো হেলমেট নিয়ে বেরিয়ে আসে। দুটোই সোহার হাতে ধরিয়ে দিয়ে ফ্ল্যাট থেকে বের হয়।
দরজা লক করে হেলমেট দুটো নিজের হাতে তুলে নেয়। সোহা ওর পাশে পাশে হেঁটে এগিয়ে যায় লিফটের দিকে। পার্কিং লটে এসে শ্রবণ নিজের বাইক বের করে। কাওয়াসাকি নিনজা ZX টেনার সুপার স্পোর্টস বাইক। এটা ইম্পোর্টেড করা, দেশের বাইরে থেকে আনিয়েছিল। শ্রবণের পেছনে এই বাইকে বসতেই সোহার ভয় লাগছে। যতটুকু জানতে পেরেছে, শ্রবণ ঝড়ের বেগে বাইক চালায়। এই ছেলে আজকে ওর ভবলীলা সাঙ্গ করেই ছাড়বে বোধ হয়। সোহা তো ভেবেছিল শ্রবণ ওকে চৌধুরী বাড়িতে নিয়ে যাবে, এখন দেখছে জমের দুয়ারে নিয়ে যাওয়ার প্ল্যান করে বসে আছে। হেলমেট পর। আমি যাব না। চর খেয়েছিস? হ্যাঁ। আবার খেতে না চাইলে পেছনে উঠে বস। সোহা ভয়ে ভয়ে আল্লাহকে ডাকতে ডাকতে হেলমেট পরে পেছনে উঠে বসে। ধরে বসবি শক্ত করে, পেছন থেকে পড়ে মরলে থাকলে আমি রাস্তায় সেটা দেখব না। তুমি আস্তে আস্তে চালাবে, বাইকে বসলে এমনিতেই আমার ভয় লাগে। শ্রবণ বাইক নিয়ে রাস্তায় উঠে আসে। রাস্তায় আগে থেকেই শ্রবণের বন্ধুরা অপেক্ষা করছে বাইক নিয়ে। ওরা 6 বন্ধুর বাইক রাইডে বের হতে চেয়েছিল রাতের রাস্তায়। তবে শ্রবণ সোহাকে একা একা ফ্ল্যাটে রেখে মাঝরাত পর্যন্ত বাইরে থাকতে চায়নি। মাঝরাত পর্যন্ত ও ফ্ল্যাটের বাইরে থাকলে ফিরে গিয়ে দেখবে ওর বউ ভয়ের চোটে মরে ভূত হয়ে গেছে। সব দিক ভেবে সোহাকে সঙ্গে নিয়ে বের হওয়ার প্ল্যান করেছে। তাতে ওর বউ জীবিত থাকবে আর ওরও রাইড করা হবে। বাইক নিয়ে ছুটে চলে 6 জন। সোহা শ্রবণকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। আস্তে আস্তে শ্রবণের বাইকের স্পিড বাড়তে শুরু করে। আস্তে চালাও, ভয় লাগছে আমার। মুখ বন্ধ রেখে শক্ত করে ধরে থাক। শ্রবণকে শক্ত করে ধরে রেখে রাতের শহর দেখতে থাকে সোহা। 6 জন বাইক নিয়ে শহর থেকে অনেক দূরে চলে এসেছে। প্রকৃতি ঠান্ডা ঠান্ডা, শীতল বাতাসে সোহার শরীর শীতল হয়ে গেছে। ভয়ে ওর জান লাফালাফি করছে, কখন যেন প্রাণ পাখিটা খাঁচা ছাড়া হয়ে যায়। রাত 12টা বেজে যেতে বাড়ির পথে রওনা হয় 6 জন। রাতের বেলা ঘুরতে বেরিয়ে সোহার মন্দ লাগেনি, ভালোই লাগছে। তবে একটু একটু ভয়ও করছে অ্যাক্সিডেন্ট হওয়ার ভয়ে। হঠাৎ শ্রবণের বাইকের স্পিড মাত্রাতিরিক্ত বেড়ে যায়। বাতাসের আগে যেন ছুটে চলেছে বাইক। সোহা ভয়ে চিৎকার করতে শুরু করে। শ্রবণকে বারবার বলছে বাইক থামানোর জন্য। পেছন থেকে 5 জন সোহার চিৎকার শুনতে পাচ্ছে স্পষ্ট। চোখের পলকে 5 জনের দৃষ্টি সীমানার বাইরে চলে যায় শ্রবণের বাইক। পেছন থেকে শিফাত চিৎকার করে বলে, এই শালা নিজেও মরবে, বউকেও মারবে। কদিন আগে অ্যাক্সিডেন্ট হলো, তবু শিক্ষা হয়নি। এই শালা স্পিড কমা। সর হাত ফসকে যেতে নেয়, আগের চেয়েও শক্ত করে ধরে কাঁদতে কাঁদতে বলে, বাইক থামা, হাত ফসকে যাচ্ছে, পড়ে যাব, মরে যাব। এতক্ষণে এসে বাইকের স্পিড কমায় শ্রবণ। আস্তে আস্তে রাস্তার একপাশে দাঁড় করায়। সোহা দ্রুত বাইক থেকে নেমে দাঁড়ায়, থরথর করে কাঁপছে পুরো শরীর। কান্না করতে করতে নিচে বসে পড়ে। এভাবে কেউ বাইক চালায়? ফাঁকা রাস্তা তো কি হয়েছে, যদি পড়ে যায়? হঠাৎ যদি সামনে থেকে কোনো গাড়ি চলে আসে, আর একটু হলেই তো হার্ট অ্যাটাক করেই মরে যেত। শ্রবণ বাইক রেখে নেমে দাঁড়ায়, বাসখাই গলায় বলে, এভাবে মরা কান্না করার মতো কি হয়েছে? সোহা হেলমেট খুলে ফেলে। হেডলাইটের আলো সামনের দিকে থাকায় শ্রবণ সোহাকে স্পষ্ট দেখতে পাচ্ছে না। এর মধ্যে পেছন থেকে বাকি 5 জনের বাইক এগিয়ে এসে দাঁড়ায় ওদের পেছনে। আলোকিত হয়ে যায় পুরো জায়গাটা। 5 জনই বাইক থেকে নেমে এগিয়ে আসে ওদের দুজনের কাছে। সোহা মাথা নিচু করে কাঁদছে আর থরথর করে কাঁপছে। শ্রবণ ওর সামনে বসে আছে হেলমেট খুলে। শিফাত শ্রবণের দিকে তাকে বলে, বউ ফ্ল্যাটে একা একা থাকলে ভয়ে মরে যাবে বলে সঙ্গে নিয়ে আসলি, এখন নিজে এমন ভয় দেখালে যে জীবন্ত ফ্ল্যাটে ফিরিয়ে যেতে পারবি কিনা সন্দেহ হচ্ছে। সাকিব ওর পিঠে একটা লাগিয়ে দিয়ে বলে, তোর ফালতু কথা বন্ধ কর। আমার কথা তোর কাছে ফালতু মনে হচ্ছে? দেখ ভয়ে কিভাবে কাঁপছে ঠক ঠক করে। হাসান শ্রবণের দিকে তাকে বলে, মেয়েটাকে এভাবে ভয় না দেখালে হতো না? বাচ্চা একটা মেয়ে কিভাবে কাঁপছে। শ্রবণ গম্ভীর স্বরে বলে, 19 বছরের একটা মেয়েকে তোর কাছে বাচ্চা মনে হয়? বয়সের দিক থেকে বাচ্চা না থাকলেও সাহসের দিক থেকে বাচ্চাই রয়ে গেছে, নয়তো তোকে বাঘের মতো ভয় পেত না। শ্রবণ সোহার মুখ তুলে ধরে নিজের দিকে, মুখের দিকে, তারপর বলে, ওঠ। সোহা কাঁদতে কাঁদতে কম্পিত স্বরে বলে, আমি যাব না বাইকে করে। বেশি কথা না বলে ওঠ। সোহা দুদিকে মাথা নাড়ায়। শ্রবণ উঠে দাঁড়িয়ে সোহাকে জোর করে দাঁড় করায়। ছেড়ে দিতে সোহা পড়ে যেতে নেয়। এতই ভয় পেয়েছে যে দাঁড়াতে পারছে না নিজের পায়ে। শ্রবণ দ্রুত ওকে আগলে ধরে নিজের সঙ্গে মিশিয়ে নেয়। রাব্বি বলে,
তুই যেমন সাহসী তোর বউ তেমন ভীতু। ভয়ে দাঁড়াতেই ভুলে গেছে। শ্রবণ রাগী গলায় সোহাকে বলে, বাইকে উঠে বস, নয়তো এখানেই ফেলে রেখে চলে যাব। যাও। শ্রবণ চিবিয়ে চিবিয়ে মৃদু স্বরে বলে, ওদের সামনে মার খেতে না চাইলে উঠে বস, বেশি কথা না বলতে পারবো না। শ্রবণ ধরে সোহাকে সামনে বসিয়ে দেয়, নিজে হেলমেট পরে সোহার পেছনে বসে। সোহার দুই হাত নিজের পেছনের দিক দিয়ে ধরে। এভাবে ধরে রাখ, পড়বি না। সোহা শ্রবণের বুকে মুখ গুজে উল্টো ফিরেই শ্রবণকে জড়িয়ে ধরে বসে রইল। শ্রবণ বাইক স্টার্ট দিতে বলে, বাড়িতে যাওয়ার ইচ্ছে আছে নাকি এভাবেই দাঁড়িয়ে থাকবে এখন? শ্রবণের কথা শুনে সবাই যার যার বাইকে উঠে বসে। শ্রবণ বাইক নিয়ে ছুটে চলে। আগের মতো একই স্পিডে শো শো শব্দ তুলে ছুটে চলে বাইক। সোহা শ্রবণের বুকে মুখ গুজে চোখ বন্ধ করে সর্বশক্তি দিয়ে ওকে আঁকড়ে ধরে থাকে। এ যাত্রায় জানে বেঁচে ফিরতে পারলে বাকি জীবনে শ্রবণের বাইকে উঠবে না, কোনো দিন না। সোহা শ্রবণের বুকে মুখ গুজে চার হাত পা দিয়েই ওকে আঁকড়ে ধরে আছে। শ্রবণের বাইকের স্পিড আগের মতোই রয়েছে এখনো। ঝড়ের বেগে ছুটে চলেছে বাইক। সোহার জান যায় যায় অবস্থা। বুকে মুখ গুজে রেখেই বলে, দোহাই লাগে স্পিড কমাও, শক্ত করে ধরে রাখ। ভয় লাগছে আমার, আমি আছি। সোহা কথা বাড়ায় না আর, খুব ভালো করে বুঝতে পারছে শ্রবণ বাইকের স্পিড কমাবে না। আগের চেয়েও আরও শক্ত করে আঁকড়ে ধরে। ফ্ল্যাটের কাছাকাছি আসতে বাইকের স্পিড কমে। যখন স্পিড একদম কমে যায় তখন বুক থেকে মুখ তুলে আশেপাশে নজর বুলায় সোহা চলে এসেছে। বিল্ডিংয়ের সিকিউরিটি ওদের দুজনের দিকে তাকিয়ে থাকতে থাকতে বাইক বেসমেন্টে এসে পৌঁছায়। সোহা দুই পা নামিয়ে নেয়। এতক্ষণ দুই পা দিয়েই শ্রবণের কোমর পেঁচিয়ে ধরেছিল। এমনভাবে বসেছিল যে মনে হচ্ছিল বাইকে নয়, শ্রবণের কোলে বসেছিল। চার হাত পা দিয়ে পেঁচিয়ে ধরে। শ্রবণকে ছেড়ে দিলেও বাইক থেকে নামতে পারছে না। আগে শ্রবণকে নামতে হবে, তারপরেই ও নামতে পারবে। নাম। কিভাবে নামবো? আগে তুমি নামো। শ্রবণ বাইক থেকে নেমে দাঁড়ায়। দুই হাতে সোহাকে আগলে ধরে বাইক থেকে নামিয়ে দেয়। ছেড়ে দিতে ঠাস করে আছড়ে পড়ে নিচে। কিয়ৎক্ষণের জন্য ওর দিকে তাকিয়ে রইল শ্রবণ। সোহা নিজেও হাঁ হয়ে গেছে এভাবে পড়ে গিয়ে। শ্রবণ গালি দিয়ে হেলমেট খুলে বাইক জায়গা মতো রেখে ঢেকে রাখে। হেলমেট দুটো এক হাতে নেয়। সোহার দিকে তাকে রাগী স্বরে বলে, উঠবি নাকি এভাবেই বসে থাকবি? সোহা উঠে দাঁড়ায়, হাত পা এখনো কাঁপছে। এমন ভয় দেখিয়েছে যে এখনো স্বাভাবিক হতে পারছে না। শ্রবণ সোহার পেছনে দাঁড়িয়ে কিছুটা ঝুঁকে কর্কশ স্বরে বলে, গলা ধর শক্ত করে। সোহা শক্ত করে জড়িয়ে ধরে শ্রবণের গলা। শ্রবণ এক হাতেই সোহাকে পাজা কোলে তুলে নেয়। সোহা ভয় পেয়ে আরও শক্ত করে ধরে। শ্রবণ ওকে কোলে নিয়ে ধূপধাপ পা ফেলে লিফটের দিকে আগায়। সোহা শ্রবণের মুখের দিকে তাকিয়ে আছে। শ্রবণের চোখ মুখ বরাবরের মতো গম্ভীর আর রাগী রাগী হয়ে আছে। লিফটে উঠে এখন আর বাটন চাপতে পারছে না শ্রবণ। দুই হাত বন্ধ। সোহার মুখের দিকে তাকে ধমক দিয়ে বলে, বাটন চাপ। সোহা দ্রুত গলা থেকে এক হাত সরিয়ে বাটন চাপে, তারপর আবার জড়িয়ে ধরে শ্রবণের গলা। এত ভয় কি খেয়ে আসে? এত জোরে কেউ বাইক চালায়? আগামীকাল আবার তোকে নিয়ে আসবো, রাইডে বের হব তখন। সোহা চমকে ওঠে শ্রবণের কথা শুনে। দ্রুত দুদিকে মাথা নেড়ে বলে, আমি আর জীবনেও তোমার বাইকে উঠবো না বাবা। আজকে একটুর জন্য জানে বেঁচে ফিরেছি। এই শয়তানের বাচ্চা, আমার বাইকে না উঠলে কোন ব্যাটার বাইকে উঠবি? অন্য ছেলের বাইকে কেন উঠবো? তোর মা যেই কারণে অন্য পুরুষের বিছানায় যেত। সোহা ফ্যালফাল করে শ্রবণের মুখের দিকে তাকিয়ে রইল। চোখ জোড়া পানিতে টইটুম্বুর হয়ে গেছে। বুকের ভেতর চাপা কষ্ট পাহাড় সম হয়ে ওঠে। তাকিয়ে থাকতে থাকতেই চোখ থেকে পানি গড়িয়ে পড়তে শুরু করে। শ্রবণ ফ্ল্যাটের দরজার সামনে এসে দাঁড়ায়। সোহাকে কোল থেকে নামিয়ে বাম হাত দিয়ে ধরে। পকেট হাতড়ে চাবি বের করে দরজা খুলে ভেতরে প্রবেশ করে। সোহা নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে। আস্তে আস্তে হেঁটে রুমের দিকে এগিয়ে যায় শ্রবণকে রেখেই। শ্রবণ দরজা লাগিয়ে হেলমেট দুটো স্টাডি রুমে রেখে বেডরুমে আসে। সোহা বিছানায় বসে আছে।
চোখের পানি মুছছে একটু পরপর। শ্রবণ কিছু না বলে চেঞ্জ করে ফ্রেশ হয়ে আসে, সোহার দিকে তাকে বলে, নাটক বন্ধ করে ফ্রেশ হয়ে এসে ঘুমা। সোহা বিছানা ছেড়ে নেমে ধীর পায়ে হেঁটে ওয়াশরুমে প্রবেশ করে। দরজা লাগিয়ে দিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। জোরে কান্না বের হতে নিলে দুই হাত মুখ চেপে ধরে। এতদিন ধরে ধামাচাপা দিয়ে রাখা যন্ত্রণাগুলো আবার জেগে উঠেছে। মায়ের এই রূপ সোয়া এখনও মেনে নিতে পারে না। দুঃখে, কষ্টে, লজ্জায়, ঘৃণায়, রাগে, অভিমানে এখন পর্যন্ত মায়ের সঙ্গে একটা কথা বলেনি। আর যোগাযোগ করার চেষ্টাও করেনি। অবশ্য যোগাযোগ করার সাহসও হয় না শ্রবণের ভয়ে। শ্রবণ কঠিন গলায় বলে দিয়েছে ও কোনো দিন যেন ওর মায়ের সঙ্গে যোগাযোগ করার সাহস না দেখায়। কিছুক্ষণ কাদার পর নিজেকে শক্ত করার চেষ্টা করে। ওর মায়ের জন্যই শ্রবণের কাছ থেকে আরও বেশি কষ্ট পায়। ফ্রেশ হয়ে বেরিয়ে আসে ওয়াশরুম থেকে। শ্রবণ রুম অন্ধকার করে শুয়ে পড়েছে। বিষণ্ণ সুরে গাওয়া গান সোহার কানে ভেসে আসে। আরে আতর গোলাপ চন্দন মাইখা, সবাই মরে যাইব রাইখা, চুপি সারে একলা ঘরে কলমি ফুলের সুবাস নেব, আমি মাটির একখান ঘর বানাবো, খেজুর পাতার ছাউনি দিব, বাঁশের খুঁটির বেড়া দিয়ে মহাকালের ঘুম ঘুমাবো। আরে সাইরা যাইব ইটের শহর, মাটির ঘরে কাটবে রে প্রহর, আরে সাইরা যাইব ইটের শহর, মাটির ঘরে কাটবে প্রহর, মন মহাজন ডাকলে পরে চোখ খুলিয়া সোহাগ নেব। গান শেষ না করি শ্রবণ থেমে যায়। মৃদু স্বরে বলে, আসছিস না কেন? সোহা দ্রুত ওড়না দিয়ে হাত মুখ মুছে অনুমান করে। অন্ধকারে হাতড়ে বিছানার কাছে এগিয়ে আসে। আস্তে ধীরে বিছানায় উঠে শুয়ে পড়ে নিজের জন্য বরাদ্দকৃত জায়গায়। শ্রবণ সোহার শরীর ঘেঁষে আসে। সোহাকে নিজের দিকে ফিরিয়ে ওর বুকে মুখ গুজে দেয়। হাত ধরে নিজের মাথায় রেখে মৃদু স্বরে বলে, ভাল লাগছে না? হাত বুলিয়ে দে। কথাগুলো বলে জড়িয়ে ধরে সোহাকে। সোহা চুলে হাত বুলিয়ে দিতে শুরু করে। দু চোখ বেয়ে আবার গড়িয়ে পড়ে পানি। চুলে হাত বুলাতে বুলাতে ডুকরে কেঁদে ওঠে। দ্রুত চেষ্টা করে কান্না বন্ধ করতে, কিন্তু পারছে না। বুকে মুখ গুজে রেখে ধমকে ওঠে শ্রবণ কর্কশ গলায় বলে, কান্না বন্ধ করবি নাকি কানের নিচে খাবি একটা? এমনিতেই ভাল লাগছে না? মার খেতে না চাইলে চুপ কর। সোহা কান্না বন্ধ করার চেষ্টা করে। নিজেকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য হা করে লম্বা লম্বা শ্বাস নেয়। শ্রবণ হাতের বাঁধন শক্ত করে। সোহার হৃদস্পন্দনে অস্বাভাবিক শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছে। ক্লাস শেষ করে শ্রবণের কাছে যাওয়ার জন্য সেদিকে এগিয়ে যাচ্ছে সোহা। হঠাৎ করে মুখে নিজের নাম শুনে স্থির হয়ে দাঁড়িয়ে যায়। কণ্ঠস্বরে অতি পরিচিত। ঘুরে তাকায় পেছনে। এতগুলো দিন পর নিজের মাকে দেখে বুকের ভেতরটা হু হু করে ওঠে। অভিমানে মুখ ফিরিয়ে নিয়ে হাঁটা শুরু করে আবার। রীতা বলে, সোহা, ওই ভদ্রমহিলা তো আমাকে ডাকছে। সোহা তোমাকে ডাকছে। সোহা কথা বলে না। অনিমা চৌধুরী দ্রুত পায়ে এগিয়ে আসতে আসতে বলেন, সোহা দাঁড়া। সোহা দাঁড়ায় না। অনিমা চৌধুরী এক প্রকার দৌড়ে এগিয়ে আসেন সোহার কাছে। সোহার হাত টেনে ধরে দাঁড় করান। কি হয়েছে তোর? ডাকছি শুনছিস না কেন? সোহা নিজের হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে বলে, হাত ছাড়ো আমার। এভাবে কথা বলছিস কেন? হাত ছাড়ো। শোবে না তুমি আমাকে। সোহা, কি হয়েছে? বেঁচে আছি নাকি মরে গেছি সেটাই দেখতে এসেছ? বেঁচে আছি আর খুব ভালো আছি। হাত ছাড়ো আমার। আর কোনো দিন আসবে না আমার সামনে। তোমাকে দেখে আমার নিজের প্রতি ঘৃণা হচ্ছে। তোমার মতো মা আর স্ত্রী দুনিয়ায় কারো না হোক। ঝাড়া দিয়ে হাত ছাড়িয়ে নিয়ে দ্রুত পায়ে সামনের দিকে এগিয়ে যায়। ওর পেছন পেছন এগিয়ে যায় রীতা। একবার সোহার মুখের দিকে তাকাচ্ছে, আবার উল্টো ফিরে অনিমা চৌধুরীর দিকে তাকাচ্ছে। অনিমা চৌধুরী স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছেন। সোহা ওনার সঙ্গে এভাবে আর এসব বলল বিশ্বাসই করতে পারছে না। পেছন থেকে আরও কয়েকবার ডাক, কিন্তু সোহা ফিরেও তাকায় না। আশেপাশে তাকিয়ে দেখেন অনেকেই তাকিয়ে আছে ওনার দিকে। ওনার পরনে অফিসের ফর্মাল ড্রেস। দেখে বোঝাই যাচ্ছে অফিস থেকে সরাসরি এখানে এসেছেন। সোহা শ্রবণের কাছাকাছি এসে দাঁড়ায়। শ্রবণ বসা থেকে উঠে ওর কাছে এগিয়ে আসে। সোহার মুখের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলে, কি হয়েছে?
চোখ মুখ এমন কেন? সোহা কথা বলতে পারে না, চেহারা লাল হয়ে গেছে, চোখ দুটো পানিতে টইটুম্বুর। দেখে মনে হচ্ছে এখনই কেঁদে ফেলবে। কেউ কিছু বলেছে? সোহা দুদিকে মাথা নেড়ে বলে না। তাহলে কি হয়েছে? সোহা ফুঁপিয়ে ওঠে। কোনো রকমে বলে বাসায় যাব। শ্রবণ দাঁতে দাঁত চেপে তাকিয়ে থাকে সোহার মুখের দিকে। ইচ্ছে করছে ঠাস করে দুটো লাগিয়ে দিতে। জিজ্ঞেস করছে কি হয়েছে, কিন্তু মুখ দিয়ে কথা বের হচ্ছে না। রিতার দিকে তাকিয়ে বলে, রিতা কি হয়েছে? একজন ভদ্রমহিলা এসেছেন। শ্রবণের কপালে কয়েকটা ভাঁজ পড়ে। কে এসেছে? আমি তো চিনি না ভাইয়া। দেখতে কেমন? ফর্সা, লম্বা, সুন্দরী, স্মার্ট, ফর্মাল ড্রেস পরনে। শ্রবণ আন্দাজ করতে পারে কে এসেছে। সোহার দিকে তাকিয়ে বলে, অনিমা এসেছে। ওপর নিচ মাথা নাড়ায় সোহা। শ্রবণ দাঁতে দাঁত পিষে বলে, কোথায় ওই কুত্তার বাচ্চা? ফ্ল্যাটে রেখে আসো আমাকে। ওই ডাইনির বাচ্চা তোকে কি বলেছে? সোহা চোখের পানি মুছতে মুছতে জড়ানো গলায় বলে, বলেনি কিছু। শ্রবণ সোহার হাত ধরে গাড়ির দিকে আগায়। রিতা হাসানের দিকে তাকিয়ে বলে, অনিমা মানে ওই ভদ্রমহিলাকে? সোহার মা, শ্রবণের শাশুড়ি। সোহা ওর মায়ের সঙ্গে ওইভাবে দৃঢ় হয়ে কথা বলল, বাড়িতে যা। তুমি যাবে না? না, আমার ক্লাস আছে। রিতা ঘুরে গেটের দিকে হাঁটা ধরে। গেটের বাইরে এসে দেখে অনিমা চৌধুরী গাড়ির কাছে দাঁড়িয়ে আছেন। রিতা অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে অনিমা চৌধুরীর দিকে। ওনাকে দেখে মনেই হচ্ছে না বড় বড় দুজন সন্তান আছে ওনার। অনিমা চৌধুরীর সামনে দিয়েই শ্রবণের গাড়ি বেরিয়ে যায়। তাকে দেখা ছাড়া কিছুই করতে পারেন না তিনি। রিতার ভীষণ আগ্রহ হচ্ছে সোহা, শ্রবণ আর ওদের বাড়ির পুরো ঘটনা জানার জন্য। কি হয়েছে ওদের বাড়িতে? সোহা কেন ওর মায়ের সঙ্গে ওইভাবে কথা বলল? শ্রবণ কেন নিজের বাড়ি থাকা সত্ত্বেও ফ্ল্যাটে থাকে? প্রশ্নগুলো গিজগিজ করছে মাথার ভেতর, কিন্তু উত্তর দেওয়ার মানুষ নেই। হাসানকে কিছু জিজ্ঞেস করলেও লাভ হবে না। ওই বেটা ওর কোনো কথার উত্তর সহজে দিতে চায় না, আর এইসব কথার উত্তর তো আরও দেবে না। সোহাকে ফ্ল্যাটে রেখে আবার বেরিয়ে যায় শ্রবণ। সোহা ব্যাগ রেখে বেডরুমে এসে হিজাব খুলে বিছানায় উঠে শুয়ে পড়ে। গত রাত থেকে এমনিতেই ভালো লাগছে না। চাপা কষ্টে দম বন্ধ হয়ে আসতে চায়। আজকে চোখের সামনে মাকে দেখে আর অমন ব্যবহার করে এসে এখন আরও কষ্ট হচ্ছে। এই কষ্ট সহ্য করতে না পেরে, এই কষ্ট না সহ্য করতে পারে আর না কাউকে বলতে পারে। বালিশে মুখ গুজে গুমড়ে কাঁদতে থাকে। কিছুক্ষণ পর কান্না বন্ধ করার চেষ্টা করে আল্লাহর কাছে অভিযোগের সুরে বলে, আল্লাহ, এমন জীবন কেন দিলে আমাকে? এমন একজন মানুষের গর্ভে কেন আমার জন্ম হলো? ওর মতো একজন মানুষকে কেন আমার জীবনে দিলে? আমি এসব আর সহ্য করতে পারছি না। গোসল সেরে বেরিয়ে আসে সোহা। চুল শুকিয়ে ব্রাশ করে বেঁধে নেয়। ব্যালকনি দরজা লাগিয়ে জানালা লাগায়। সন্ধ্যা হয়ে আসছে। ধরনীর বুকে দুপুরে খাওয়া হয়নি। খিদে পেয়েছে। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিল। একটা বাজে স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেছে। হঠাৎ কলিং বেল বেজে ওঠে। সোহা দরজার দিকে তাকায়। কে এসেছে? শ্রবণ আসলে তো কলিং বেল বাজাবে না। অনিমা চৌধুরী আসলো কি, নাকি অন্য কেউ? কে হতে পারে? চিন্তা ভাবনা করতে করতে রুম থেকে বেরিয়ে আসে। দরজার দিকে তাকিয়ে দেখে পাশের ফ্ল্যাটের সে ভদ্রমহিলা দরজা খুলে দরজার সামনে দাঁড়িয়ে আছেন। ওনাকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে সোহার কপাল চোখ কপালে। উনি দরজা খুললেন কিভাবে? চাবি কোথায় পেলেন? এটা কি মানুষ নাকি ভর সন্ধ্যাবেলা মানুষের রূপ ধরে কোনো ভূত প্রেত দাঁড়িয়ে আছে? ভয়ে সোহার বুকের ভেতর কম্পন সৃষ্টি হয়। হাত পা কাঁপতে শুরু করেছে। উল্টো ঘুরে দৌড় দেবে বেডরুমের দিকে। সেই মুহূর্তে ভদ্রমহিলা বলেন, কেমন আছে সোহা? সোহা কম্পিত স্বরে বলে, ভালো। আপনি কেমন আছেন আন্টি? ভালো। এভাবে কথা বলছো কেন? আপনি দরজা খুলেন কিভাবে? দরজা তো আগে থেকেই খোলা ছিল। দরজা খোলা দেখেই ভাবলাম তোমার সাথে গল্প করে যাই। কথা বলতে বলতেই ভদ্রমহিলা ভেতরের দিকে এগিয়ে আসেন। ওনার সঙ্গে কথা বলে সোহার মনে হচ্ছে না উনি ভূত, মানুষই মনে হচ্ছে। সোহা সোফা দেখে বলে, আন্টি বসুন। ভদ্রমহিলা সোফায় বসেন। সোহা এগিয়ে গিয়ে দরজা ভিজিয়ে দিয়ে এসে নিজেও বসে সোফায়। ভদ্রমহিলা আশেপাশে নজর বুলিয়ে বলেন, শ্রবণ ফ্ল্যাটে নেই? না, বাইরে রয়েছে। ওহ,
বেশ কিছুদিন আগে একটা ছেলে এসেছিল তোমাদের ফ্ল্যাটে। কে সে? ছেলে? হ্যাঁ, কিছুটা শ্রবণের মতো দেখতে। ও, আপনি বোধহয় স্পর্শ ভাইয়ের কথা বলছেন আন্টি। ওই ছেলের নাম স্পর্শ? হ্যাঁ। কে হয় তোমার? চাচাতো ভাই। শ্রবণ তোমার কাজিন? হ্যাঁ। স্পর্শ আর শ্রবণ ভাই? হ্যাঁ। তোমরা প্রেম করে বিয়ে করেছ? না। এমনটাই ধারণা করেছিলাম আমি। শ্রবণের যা স্বভাব, ওকে দিয়ে প্রেম টেম হবে না। ভদ্রমহিলার কথা শুনে ওনার মুখের দিকে তাকিয়ে থাকে সোহা। ভদ্রমহিলা আবার বলেন, তোমাদের বাড়ি কোথায়? কাছেই। বাড়িতে না থেকে আলাদা থাকো কেন? বাড়িতে কোনো ঝামেলা হয়েছে? শ্রবণ তো অনেক বছর ধরে এখানেই থাকে একা একা। ওর সঙ্গে কোনো ঝামেলা? আন্টি, চা খাবেন নাকি কফি? আরে, এসবের কোনো প্রয়োজন নেই। কোনো প্রয়োজন নেই? আপনি বলুন কি খাবেন। আচ্ছা, এত করে যখন বলছো তখন চা নিয়ে আসো। আচ্ছা আন্টি, আপনি একটু বসুন, আমি এখনই চা বানিয়ে নিয়ে আসছি। সোহা সোফা ছেড়ে উঠে দ্রুত রান্নাঘরের দিকে এগিয়ে আসে। বিড়বিড় করে বলে, শুধু শুধু কি এই মহিলাকে দেখতে পারে না নাকি? নারী নক্ষত্র সব জানতে চলে এসেছে। সসপ্যানে পানি বসিয়ে দাঁড়িয়ে থাকে। মহিলার কথার উত্তর যেন না দিতে হয়, সেজন্য কৌশলে এড়িয়ে উঠে এসেছে। 2 কাপ চা বানিয়ে সোফার কাছে এগিয়ে আসে। আবার 1 কাপ ভদ্রমহিলাকে দিয়ে অন্য কাপ নিজে নিয়ে বসে সোফায়। ভদ্রমহিলা চায়ের কাপে চুমুক দিয়ে বলেন, তুমি তো দারুণ চা বানাও। ধন্যবাদ আন্টি। বাচ্চা কাচ্চা কবে হবে তোমাদের? মহিলার কথা শুনে লজ্জা পায় সোহা। কথার উত্তর না দিয়ে চায়ের কাপে চুমুক দেয়। ভদ্রমহিলা আবার বলেন, এখনকার দিনকাল ভালো না। এখনকার ছেলেমেয়েরা সহজে বাচ্চাও নিতে চায় না। যখন বাচ্চা নিতে চায় তখন হয় না। পিল টিল কিছু খেয়েও না, পরে কিন্তু বাচ্চা হবে না। একটা হয়ে যাক, তারপর না হয় লম্বা গ্যাপ দিলে। সোহা একটা কথাও বলে না, মহিলার দিকে তাকায়ও না। শ্রবণের বলা কিছু পুরনো কথা স্মরণ হয়েছে। বুকের ভেতরটা ভারী হয়ে আসে। আবার কি ভাবছ এত? কিছু না আন্টি। বেশি ভাবাভাবি বাদ দিয়ে বাচ্চা একটা নিয়েই ফেলো, পরে কিন্তু সমস্যা হবে। সোহা জোরপূর্বক একটু হাসে শুধু। ভদ্রমহিলা চা শেষ হতেই ওনার ফোন বেজে ওঠে। তোমার আঙ্কেল এসেছেন বোধ হয়। যাই আজকে, অন্যদিন আবার আসবো। ভদ্রমহিলা বেরিয়ে যান ফ্ল্যাট থেকে। সোহা দরজা লাগিয়ে বেডরুমে চলে আসে। বিছানায় বসে এক দৃষ্টে তাকিয়ে থাকে ফ্লোরের দিকে। শ্রবণ ফ্ল্যাটে প্রবেশ করার জন্য দরজা খুলতে গেলে পারে না খুলতে। চাবি দিয়ে দরজা খুলছে না, বুঝতে পারে ভেতর থেকে লাগানো রয়েছে। চল শক্ত করে এক নাগাড়ে কলিং বেল চাপতে শুরু করে। মিনিট পার হওয়ার আগে দরজা খুলে যায়। ভেতরে প্রবেশ করে দরজা লাগিয়ে আগুন চোখে তাকায় সোহার মুখের দিকে। ওর চাহনি দেখে সোহার আত্মা শুকিয়ে গেছে। বাসখাই গলায় বলে, এই ডাইনির বাচ্চা, দরজা ভেতর থেকে লাগিয়েছিস কেন? তো তুমি দরজা খুলে রেখে চলে গিয়েছিলে, সেজন্য ভেতর থেকে লাগিয়েছিলাম। শ্রবণের গলার স্বর কিছুটা নিচু হয়। দরজা খুলে রেখে গিয়েছিলাম? হ্যাঁ। শ্রবণ ঘুরে দরজার দিকে তাকায়। দরজা খুলে রেখেই চলে গিয়েছিল? হতে পারে, তাড়াহুড়ে হয়তো ভুলে গিয়েছিল। স্টাডি রুমের দিকে এগিয়ে যেতেই সোফার সামনে থাকা টি টেবিলের ওপর নজর পড়ে। সোহার দিকে কপাল ভুরু কুঁচকে তাকে বলে, এখানে 2টো চায়ের কাপ কেন? ওই পাশের বাসার আন্টি এসেছিলেন। ওই অসভ্য মহিলা? হ্যাঁ। দরজা খুলেছিস কেন? আর ওই মহিলাকে ফ্ল্যাটে ঢুকতে দিয়েছিস কেন? আমি তো জানতাম না দরজা খোলা রেখেই তুমি চলে গেছো। আন্টি কলিং বেল বাজানোর পর রুম থেকে বেরিয়ে এসে দেখি দরজা খোলা। দরজা খোলা দেখে অবাক হয়েছিলাম। আমি কিছু বলার আগে আন্টি নিজে থেকে ভেতরে ঢুকে গেছেন। কি বলেছে? ওই তোমরা বাড়িতে না থেকে এখানে, ওই আমরা বাড়িতে না থেকে এখানে কেন থাকি, এসব জিজ্ঞেস করেছিলেন। আর কি? সোহা হাত কসলাতে শুরু করে। শ্রবণের ধমক খেয়ে নিচের দিকে দৃষ্টি রেখে বলে, আর বলছিলেন দ্রুত বাচ্চা নিতে, পরে নাকি সমস্যা হবে। তুই কি বলছিলি? কিছু বলিনি। শ্রবণ চিবিয়ে বলে, কেন? বাচ্চা নেওয়ার শখ জেগেছে? সোহা দ্রুত দুদিকে মাথা নেড়ে বলে, না। কি বলেছিলাম মনে আছে? হ্যাঁ। বল কি বলেছিলাম। সোহা নিচের দিকে দৃষ্টি রেখে বলে, আমাদের কোনোদিনও বাচ্চা হবে না। হ্যাঁ, আমার কথা নড়চড় হলে তোর খবর আছে। হবে না।
ওই অসভ্য মহিলা দ্বিতীয়বার যেন এই ফ্ল্যাটে প্রবেশ না করে। আস্থা। শ্রবণ ধূপধাপ পা ফেলে ভদ্রমহিলাকে যত রকমের গালি আছে সব দিতে দিতে স্টাডি রুমে প্রবেশ করে। কত বড় সাহস বড় ওই মহিলার, ওর ফ্ল্যাটে এসে ওর বউকে কুবুদ্ধি দেয় বাচ্চা নেওয়ার জন্য। সোহা আগের মতো দাঁড়িয়ে আছে এক জায়গায়, ওর চোখ দুটো টলমল করছে। বেশ অনেকগুলো দিন পেরিয়ে গেছে। গত কয়েকদিন ধরে শ্রবণের মন মেজাজ ভীষণ খারাপ। কি হয়েছে কে জানে, সোহার সাহস হয় না জিজ্ঞেস করার। এমনিতেই ওকে গালি আর ধমকের উপর রেখেছে, 19-20 হলেই মারার জন্য তেড়ে যায়। কিছু জিজ্ঞেস করলে দেখা যাবে ঠাস করে একটা চর লাগিয়ে দিয়েছে। ওই শক্ত হাতের চর আর খেতে চায় না সোহা। অসময়ে শুয়েছিল সোহা, শরীরটা ভালো লাগছে না, কেমন ম্যাচ ম্যাচ করছে আর মাথা ঘুরছে, খেতে ইচ্ছে করে না। শ্রবণ ফ্ল্যাটে প্রবেশ করে রুমে এসে সোহাকে শুয়ে থাকতে দেখে কিছুটা রাগী স্বরে বলে, এই অবেলায় শুয়ে আছিস কেন এভাবে? কফি বানিয়ে নিয়ে আয়। সোহা দ্রুত শোয়া থেকে উঠে বসে, মাথা চক্কর দিয়ে ওঠে। পুরো দুনিয়া যেন নড়ে উঠল। ধীরে ধীরে বিছানা ছেড়ে নেমে কফি বানানোর জন্য রান্নাঘরের দিকে এগিয়ে যায়। শ্রবণ ফ্রেশ হয়ে এসে বসে বিছানায়। বাইরে ভালো লাগছিল না তাই ফিরে আসলো, কিন্তু এখানেও ভালো লাগছে না, শুধু শুধু রাগ হচ্ছে। কি করলে রাগ কমবে নিজেও বুঝতে পারছে না। ইচ্ছে করছে সব কিছু ধ্বংস করে দিতে। শীত হয়ে শুয়ে পড়ে চোখ বন্ধ করে। কফি বানিয়ে নিয়ে আসে সোহা, বিছানার পাশে দাঁড়িয়ে বলে, তোমার কফি। শ্রবণ চোখ মেলে তাকায়, ওর চোখ দুটো কিছুটা লাল লাল হয়ে আছে। হাত বাড়িয়ে কফির মগ হাতে নিয়ে আস্তে ধীরে চুমুক দেয়। সোহা উল্টে ফিরে এগিয়ে গিয়ে শ্রবণের ছড়িয়ে থাকা শার্ট প্যান্ট বাস্কেটে রেখে দেয়। বিছানার দিকে এগিয়ে আসতে আসতে শ্রবণের মুখের দিকে তাকিয়ে থাকে। চেহারা রাগি রাগি দেখাচ্ছে। কি হয়েছে জিজ্ঞেস করবে কি, না থাক, ধমক খাওয়ার চেয়ে চুপ থাকা ভালো। প্রকৃতিতে রাত নেমে আসে, চারদিকে কৃত্রিম আলো জ্বলে উঠেছে। আকাশে টিপটিপ করে আলো ছড়াচ্ছে, লাখেও তারা। হালকা হালকা মেঘ আছে। ব্যালকনিতে বসে আছে শ্রবণ, সিগারেট খেতে খেতে একবার আকাশ দেখছে, আবার নিচের দিকে দেখছে। কি করলে একটু শান্তি পাবে এটাও ভাবছে। অনেকগুলো দিন ধরে ওর এত অশান্তি লাগেনি। রুম থেকে সোহা ডেকে বলে, খাবে না? বার আসছি। সোহা ভয়ে ভয়ে রুম থেকে বেরিয়ে আসে। সন্ধ্যার পর একা একা রুম থেকে বের হতে ভয় লাগে। সিগারেট শেষ করে বসা থেকে উঠে দাঁড়ায় শ্রবণ। ধীর পায়ে হেঁটে ডাইনিং টেবিলের কাছে এগিয়ে আসে। শ্রবণ এসে দাঁড়াতেই সোহার নাকে সিগারেটের গন্ধ এসে ধরা দেয়। গা গুলিয়ে ওঠে সিগারেটের বিশ্রী গন্ধে। চেয়ার টেনে বসে খাওয়া শুরু করে। সোহার দিকে তাকিয়ে দেখে খাবার খাচ্ছে না, সেভাবে নড়াচড়া করছে এক আঙুল দিয়ে। শ্রবণ কিছু না বলে নিজের খাওয়া কন্টিনিউ রাখে। শ্রবণ প্লেটের সব খাবার খেলেও সোহা অল্প খেয়ে বাকি খাবারে পানি ঢেলে রেখে দেয়। বাড়তি খাবার ফ্রিজে তুলে রেখে টেবিল গুছিয়ে রুমে ফিরে আসে। ফ্রেশ হয়ে এসে বিছানায় রেডি হয়ে শুতে গেলেই শ্রবণ বলে, শুচ্ছিস কেন? সোহা ঘাড় ঘুরিয়ে শ্রবণের দিকে তাকায়, মৃদু স্বরে বলে, কি করব? পড়তে বস গিয়ে। সোহা কিছু না বলে বিছানা ছেড়ে নেমে স্টাডি রুমে প্রবেশ করে। শ্রবণ নিজেও আসে স্টাডি রুমে। আর কয়েক মাস পর ওর মাস্টার্সের ফাইনাল পরীক্ষা শুরু হবে। পড়তে বসলেও দুজনের একজনেরও পড়ায় মন বসছে না। সোহার অসুস্থ বোধ হচ্ছে আর শ্রবণের মেজাজ খিটখিটে হয়ে আছে। বেড়া মুরগির মতো ঝিমাচ্ছিস কেন এভাবে? সোহা মুখ তুলে শ্রবণের মুখের দিকে তাকায়। ওর রাগে রাগি চোখ মুখের দিকে তাকিয়ে বলে, ভালো লাগছে না, ঘুম পাচ্ছে, আজকে ঘুমায়, আগামীকাল পড়তে বসবো। পড়াশোর ফাঁকিবাজ একটা, পড়তে বসলে ঘুম পায়। সোহা চুপ করে থাকে। শ্রবণ নিজেই বন্ধ করে রাখে। সোহার হাত থেকে ওর বইটা নিজেও রেখে দেয়। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলে, রুমে আয়। সোহা শ্রবণের পেছন পেছন বেডরুমে ফিরে আসে। মেন লাইট অফ করে ডিম লাইট অন করে দুজনেই শুয়ে পড়ে। শ্রবণ সোহার উপরে উঠে আসে। ঘরে মুখ গুজতেই সোহা থেমে থেমে বলে, আজকের মতো ছেড়ে দাও, শরীর ভালো লাগছে না আমার। শ্রবণ হেলদোল করে না সোহার কথায়। সোহা অনুরোধের সুরে বলে, প্লিজ আমাকে ছেড়ে দাও, সত্যি খারাপ লাগছে আমার। শ্রবণের মেজাজ খারাপ হয় আরও। রাগে জোরে জোরে বাইট বসিয়ে দেয় ঘাড়ে। ব্যথা পেলেও মুখ বন্ধ রাখে সোহা।
শ্রবণ সোহার উপর থেকে সরে যায়। কিছুক্ষণ ঝিম ধরে বসে থাকার পর রুম থেকে বেরিয়ে ব্যালকনিতে চলে যায়। সোহা চুপচাপ আগের মতোই শুয়ে রইল। চোখের কোণ বেয়ে পানি গড়িয়ে পড়তে শুরু করে। এই শ্রবণ কবে স্বাভাবিক হবে, কবে পুরোপুরি সুস্থ হবে? যা একটু সুস্থ হয়ে উঠেছিল এখন আবার অসুস্থ হয়ে পড়েছে। প্রায় সপ্তাহ খানিক ধরে রাতে ঘুমায় না বললেই চলে। মাত্র কয়েক ঘন্টা ঘুমায়, বাকি রাত জেগেই পার করে। ঘুম না হওয়ার কারণে কি আরও বেশি এমন করছে? সকালে শ্রবণের বাসখাই গলার স্বর শুনে সোহার ঘুম ভাঙে। চোখ মেলে শ্রবণের দিকে তাকাতেই শ্রবণ কর্কশ গলায় বলে, এই ডাইনির বাচ্চা, এখনও মরার মতো পড়ে পড়ে ঘুমাচ্ছিস? ভার্সিটি যাবি কখন? আজকে না তোর ইম্পর্টেন্ট ক্লাস আছে? সোহা শোয়া থেকে উঠে বসতে বসতে ঘুম জড়ানো গলায় বলে, কটা বাজে? 8টা বাজতে চলল। সোহা তাড়াহুড়ো করে বিছানা ছেড়ে নেমে দাঁড়ায়। ওড়নাটা কোনো রকমে গায়ে জড়িয়ে ওয়াশরুমে প্রবেশ করে। এত বেলা হয়ে গেল আর ও টেরই পেল না। শ্রবণ তৈরি হয়ে নেয়। 5 মিনিটের মধ্যেই সোহার ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। দ্রুত হাত মুখ মুছে ডাইনিং টেবিলের দিকে এগিয়ে যায়। মাজেদা আন্টি কি এসেছেন আজ? নাস্তা তৈরি করেছেন? টেবিলের কাছে এগিয়ে এসে টেবিলটার ওপর নাস্তা দেখতে পায়। শ্রবণ একটা চেয়ার টেনে বসে। সোহা ওর সামনে নাস্তা এগিয়ে দিয়ে বলে, তুমি খেতে থাকো, আমি আসছি, আর কিছু লাগলে নিও। শ্রবণ চুপ করে থাকে। সোহা সব কিছু ওর সামনে এগিয়ে দিয়ে বেডরুমের দিকে এগিয়ে যায়। সোহা রেডি হতে হতে শ্রবণ খাওয়া শেষ করে রুমে ফিরে আসে। ওর দিকে একবার তাকিয়ে সোহা আরও দ্রুত রেডি হতে শুরু করে। ব্যাগ কাঁধে নিয়ে শ্রবণের সঙ্গে ফ্ল্যাট থেকে বেরিয়ে আসে। শ্রবণ দরজা লক করে সোহার হাত ধরে লিফটের দিকে আগায়। সোহাকে ক্লাসে বসিয়ে দিয়ে বন্ধুদের কাছে এগিয়ে এসে দাঁড়ায় শ্রবণ। হাসান শ্রবণের মুখের দিকে তাকিয়ে বলে, কি হয়েছে তোর বলতো? কি হবে? কিছু তো একটা হয়েছেই। কিছুই হয়নি। চোখ মুখ এমন রাগি রাগি কেন? শ্রবণ চুপ করে থাকে। হাসান আবার বলে, বেশ কিছুদিন ধরেই দেখছি তোর মেজাজ খিটখিটে হয়ে আছে, কোনো সমস্যা হলে বল। পাশ থেকে সিফাত বলে, ভাবি বোধহয় আদর করে না, সেজন্য এমন রেগে আছে। শ্রবণ কটমট করে তাকায় সিফাতের দিকে। সিফাত ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, আমি কি মিথ্যে বলেছি? তোর বাজে কথা বন্ধ রাখ। বাজে কথা কখন বললাম? বিবাহিত পুরুষদের এই একটাই শ্রবণ খপ করে চেপে ধরে সিফাতের মুখ। দাঁতে দাঁত পিষে বলে, আর একটা কথা বললে তোর মুখ ভেঙে দেব। ছেড়ে দিতে সিফাত আবার বলে, উচিত কথা বললেই দোষ। তোর উচিত কথা তোর পেছনে ভরে রাখ শালা। সরি ভাই, আমার কোনো বোন নেই, আর থাকলেও তোর কাছে বিয়ে দিতাম না। তোর বোনকে বিয়ে করতো কে? সিফাত আরও কিছু বলতে চাইছিল, এর মধ্যে রাব্বি বলে, আরে ভাই চুপ করতো। হাসান শ্রবণের দিকে তাকিয়ে বলে, রাতে ঘুমাসনি নাকি? সাকিব বলে, বউ থাকতে আবার কিসের ঘুম? আমার যদি বউ থাকতো তাহলে আমি মাসে 1 দিন ঘুমাতাম না। রাব্বি বলে, এই জন্যই তোর বউ নেই। বাপরে, কেমনে বুঝবো আমার একটা বউ লাগবে? আঙ্কেল যেন জীবনেও না বোঝেন তোর বউ লাগবে। শালা, আমাকে অভিশাপ দিচ্ছিস? তোর কপালে বউ জুটবে না আগামী 50 বছরের মধ্যে। শকুনের দয় গরু মরে না। শ্রবণ আর হাসান দুজনের দিকে বিরক্ত হয়ে তাকিয়ে আছে। হাসান দুজনকে ধমক দিয়ে বলে, এই তোরা চুপ করবি? একজনকে একটা কথা জিজ্ঞেস করেছি, তাকে বলতে না দিয়ে নিজেরই বকবক করে চলছিস। রাব্বি নাটকীয় ভঙ্গিতে বলে, ভাই শ্রবণ, বলুন আপনি কি বলবেন? শ্রবণ চুপ করে থাকে। ইচ্ছে করছে এগুলোকে ধরে পাগলা গারোতে ভরে দিয়ে আসতে। হাসান বলে, রাতে তোর ঘুম হয় না? শ্রবণ মৃদু স্বরে বলে, না, অনেক দিন ধরে ঘুমের সমস্যা হচ্ছে, এই কারণে মেজাজ এমন খারাপ আর খিটখিটে হয়ে থাকে। ঘুম কম হলে আমারও মেজাজ গরম আর খিটখিটে হয়ে থাকে। কারণে অকারণ রাগ উঠে যায়। তুই ডাক্তারের সঙ্গে পরামর্শ কর। শ্রবণ চুপ করে থাকে। হাসান আবার বলে, ঘুম কম হলে অসুস্থ হয়ে পড়বি। মাসুম বলে, এর আগেও ঘুম কম হওয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছিলি, ভুলে যাসনি নিশ্চয়ই। শ্রবণ বিরক্তি সুরে বলে, চুপ করতো সবাই, ভাল লাগছে না। শ্রবণ ক্যান্টিনে বসে কফি খাচ্ছিল, সেই মুহূর্তে ওর ফোন বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে রিতার ফোন থেকে কল এসেছে। কল রিসিভ করে কানে ধরতে ওপাশ থেকে ভেসে আসে রিতার গলার স্বর, হ্যালো ভাইয়া। হ্যাঁ বলো। দ্রুত ক্লাসে আসুন, অজ্ঞান হয়ে গেছে। শ্রবণ ফট করে উঠে দাঁড়ায়। বিস্মিত হয়ে বলে, কিভাবে বসেছিল, হঠাৎ অজ্ঞান হয়ে গেছে? আমি আসছি এক্ষুনি।
শ্রবণ, কোথায় যাচ্ছিস, কি হয়েছে? হাসানের প্রশ্নে পেছন না ফিরে বলে, সোহা অজ্ঞান হয়ে গেছে। বলতে বলতে দৌড় শুরু করে শ্রবণ। হাসান নিজেও কফি খাওয়া বাদ দিয়ে শ্রবণের পেছন পেছন ছুটে যায়। বাকিরাও খাওয়া বাদ দিয়ে ওদের পেছনে এগিয়ে যায়। শ্রবণ ক্লাসে এসে দাঁড়ায়। ক্লাসের অনেক স্টুডেন্ট এক জায়গায় জড়ো হয়ে দাঁড়িয়ে আছে। সকলের ভিড়ে লেকচারারও দাঁড়িয়ে আছেন। হাসান সকলের উদ্দেশ্যে বলেন, সামনে থেকে ভিড় কমান সবাই। হাসানের গলার স্বর শুনে বেশ কয়েকজন পেছনে তাকায়। হাসান আবার সরে যেতে বললেই সরে যায় কয়েকজন। শ্রবণ এগিয়ে এসে দাঁড়ায়। সোহা অচেতন অবস্থায় পড়ে আছে এখনও। রীতা সহ চোখে মুখে পানি দিতে দিতে রাখছে জ্ঞান ফেরানোর জন্য। রীতা বাকি দুজন মেয়েকে সরে যেতে বলতেই তারা সরে যায়। শ্রবণ বসে সোহার পাশে। রীতার কাছ থেকে সোহাকে টেনে এনে নিজের বুকের সঙ্গে ঠেস দিয়ে বসায়। বোতল থেকে পানি নিয়ে সোহার চোখে মুখে দিয়ে গালে মৃদু চাপড় দিতে দিতে ডেকে বলে, সোহা চোখ খোল। এই কি হয়েছে তোর? রীতার মুখের দিকে তাকে বলে, কি হয়েছিল? ভালোই তো ছিল, লেকচার শুনছিল, হঠাৎ কাত হয়ে পড়ে যায় নিচে। ডাকাটা কি করছিস? চোখে মুখে পানি দিচ্ছি কিন্তু জ্ঞান ফিরছে না। শ্রবণ সোহাকে পাজা কোলে তুলে নিয়ে উঠে দাঁড়ায়। হাসানের দিকে তাকে বলে, সোহার ব্যাগটা নিয়ে আয়। শ্রবণ বাইরের দিকে এগিয়ে যায় দ্রুত পায়ে। কি হলো এই ডাইনির বাচ্চার? গত রাতেও বললো শরীর ভালো লাগছে না, সিরিয়াস কিছু হলো নাকি? হাসান সোহার ব্যাগ হাতে নিয়ে দ্রুত শ্রবণের দিকে এগিয়ে আসে। ওর বাকি বন্ধুরা ওদের সঙ্গে বাইরের দিকে এগিয়ে যায়। গাড়ির কাছে এসে হাসানের দিকে তাকে বলে, আমার পকেটে গাড়ির চাবি, বের করে গাড়ির দরজা খোল। হাসান শ্রবণের পকেট হাতড়িয়ে গাড়ির চাবি বের করে গাড়ির দরজা খুলে দেয়। শ্রবণ সোহাকে কোলে নিয়েই পেছনে উঠে বসে। হাসানকে বলে ড্রাইভ করার জন্য। শ্রবণের ব্ল্যাক মার্সিডিজ হসপিটালের উদ্দেশ্যে ছুটে চলে যায় দ্রুত গতিতে। শ্রবণ সোহাকে আগলে ধরে রেখেছে বুকের সঙ্গে। ওর বুকের ভেতর কিছু একটা হচ্ছে। সোহাকে এই অবস্থায় দেখে সোহার মুখের দিকে তাকিয়ে গালে মৃদু চাপড় দিতে দিতে বলে, এই কি হয়েছে তোর? সোহা ওঠ, আমার দিকে তাকা। তাকায় না সোহা, নিস্তেজ হয়ে শুয়ে আছে শ্রবণের বুকের সঙ্গে লেপ্টে। গাড়ি হসপিটালে এসে পৌঁছায়। হাসান বেরিয়ে এসে পেছনে দরজা খুলে দেয়। শ্রবণ সোহাকে কোলে নিয়ে নেমে দাঁড়ায়। হাসান শ্রবণের মুখের দিকে তাকে বলে, তুই ভেতরে যা, আমি গাড়ি পার্ক করে আসছি। আচ্ছা আয়। শ্রবণ দ্রুত ভেতরের দিকে এগিয়ে যায়। ওকে দেখে ওয়ার্ড বয় স্টেশন নিয়ে এগিয়ে আসে দ্রুত। একজন নার্সও এগিয়ে আসে। সোহার পালস রেট চেক করতে করতে বলে, কি হয়েছে ওনার? হুট করে অজ্ঞান হয়ে গেছে। কে হয় আপনার ওয়াইফ? টেনশন করবেন না, আমরা দেখছি কি হয়েছে। সোহাকে নিয়ে ইমার্জেন্সির দিকে এগিয়ে যায়। শ্রবণও সঙ্গে সঙ্গে আগায় দ্রুত পায়ে। আসসালামু আলাইকুম। কি মনে হয় এবার কি সোহা আর শ্রবণের ঘরে নতুন অতিথি আসবে? কমেন্টে জানান। নেক্সট পার্টে অবশ্যই জানতে পারবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।